তারেক রহমান সাহেব এই দেশেরই সন্তান, এই দেশের পাসপোর্ট বহন করেন, এই দেশের আপনি আমি যেভাবে জন্মগ্রহণ করেছি, যেভাবে বেড়ে উঠেছি, এই দেশের আলো বাতাস মাটিতে উনি বড় হয়েছেন এবং মাটির গন্ধ ওনার শরীরে এখনও লেগে আছে। আপনারা জানেন কি অবস্থার প্রেক্ষিতে তিনি লন্ডনে গিয়েছিলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তৎকালীন 1/11-এর সময় ওনাকে কাস্টোডিয়াল টর্চার করার কারণে তার স্বাস্থ্যের চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। অফকোর্স লন্ডনে থেকে তিনি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতৃত্বে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বা তার আগেও যখন তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, সারা বাংলাদেশের বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করে ফ্যাসিজম বিরোধী আন্দোলনে সবাইকে সুসংগঠিত করেছেন। পরবর্তীতে তিনি যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেলেন, তখন তিনি বিএনপি সহ অপরাপর সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ ব্যতীত সমস্ত রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলেছেন। কথা বলে একটা বৃহত্তর পরিসরে বৃহত্তর রাজনৈতিক কর্মসূচি নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এবং আপনারা জানেন সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি আগামী দিনের রাষ্ট্র কেমন হবে সেই ব্যাপারেও সমস্ত স্টেক হোল্ডার অর্থাৎ অপরাপর রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলে তিনি বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন 2023 সনের 13ই জুলাই। যে কর্মসূচির মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে এবং সংবিধান সংস্কার কমিটি গঠন করে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এরকম প্রভিশন ইনক্লুড করা। 2টা কক্ষ, 2 চেম্বার্স অফ পার্লামেন্ট থাকবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। যে উচ্চ কক্ষে যারা এক্সপার্টাইজ আছেন, যেমন ধরেন প্রথিতযশা সাংবাদিক একজন আছেন, তিনি হয়তো ইলেকশন করবেন না, বাট তার মেধারও যেন অংশগ্রহণটা থাকে। শিক্ষক আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এক্সপার্ট, তাদের সমন্বয় একটা উচ্চকক্ষ হতে পারে। আর নিম্ন কক্ষটা যেমন ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট সিস্টেম নির্বাচিত হতে পারে। সো এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেটা কিন্তু হিজ ব্রেন চাইল্ড। পাশাপাশি সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদ আছে যেটা আমরা রাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করে, গণতন্ত্রে আঘাত করে, যেমন আর্টিকেল 70, তিনি সেটাকে অ্যাড্রেস করেছেন। আর্টিকেল 70টাকে কিভাবে গ্রহণযোগ্য করা যায়, ক্রস ফ্লোর করলে যে একজন এমপিত্ব চলে যাবে, সেটাকে কিভাবে রোধ করা যায়, অর্থাৎ ডেমোক্রেসিটাকে কিভাবে আরও ভায়াবল করা যায়। ঠিক তেমনিভাবে অম্বুডসম্যান, ন্যায়পালের একটা বিধান ছিল, সেই বিধানটাকেও কার্টেল করা হয়েছে। আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাকে অ্যাবলিশ করা হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র পূর্ণ গণতান্ত্রিকভাবে চলার জন্য যে সাংবিধানিক অনুচ্ছেদগুলো প্রয়োজন, প্রত্যেকটা অনুচ্ছেদেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্রের কারণে অ্যাবলিশ করে একটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় কাঠামোর যে 3টা অংশ আছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেচার, প্রত্যেকটারই একটা সংস্কার, এবং এই সংস্কারের জন্য 31 দফার মধ্যে প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করা হয়েছে। তো সেই 31 দফাকে সামনে নিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং পরবর্তীতে 19 সহ ছাত্র জনতার নেতৃত্বে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। খুবই স্বাভাবিকভাবে, যেহেতু গত 15 বছর তিনি এই মানুষের সাথে রাত দিন 24 ঘন্টা, আপনারা অনেকেই মিডিয়াতে জানেন না, উনি এমনও হয়েছে দিনে 2 ঘন্টাও তিনি ঘুমাতে পারেননি। হয়তো আজকে বাংলাদেশে অ্যাট দ্য সেম টাইম হয়তো অস্ট্রেলিয়ার কোনো একটা ব্রাঞ্চের সাথে উনি আবার মিটিং করছেন। অর্থাৎ উনার রাত দিনটা এটা ছিল রাউন্ড দ্য ক্লক, ওনাকে কাজ করতে হয়েছে। তো এই যে রাউন্ড দ্য ক্লক কাজ করার কারণে দেশের মানুষ তথা বিশ্বের প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা জনাব তারেক রহমান সাহেব দেশে আসবেন। অফকোর্স তিনি সকলের আকাঙ্ক্ষাকে সম্মান দেখেন এবং আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞ, বাট ওনার আশাটা তো ওনার স্বাস্থ্যগত একটা বিষয় আছে,
পাশাপাশি রাজনৈতিক বিষয় আছে। এই সমস্ত বিষয়ের আলোকেই তিনি উপযুক্ত সময়েই যথাযথ সিদ্ধান্ত নেবেন কখন তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। বাট বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে তিনি দ্রুত বাংলাদেশে আসার। বাট দেখুন, অ্যাট দ্য সেম টাইম উনি প্রায় অনেক দিন যাবৎ ওই দেশে আছেন এবং চিকিৎসা সেবাটা নিচ্ছেন। পাশাপাশি ওনারও তো স্বীয় একটা পরিকল্পনা থাকতে পারে, তো স্বীয় পরিকল্পনাকে সামনে নিয়ে উপযুক্ত সময়ে তিনি দেশে ফেরার যথাযথ সিদ্ধান্ত নেবেন।